এটা তোমাদের অষ্টম বিভাগ দেখো, যেটা হচ্ছে ভারতের আইন বিভাগ। এর আগে ভারতের শাসন বিভাগ পড়ানো হয়েছে। তো ভারতের আইন বিভাগের মধ্যে যেগুলো পড়ছে, এই অধ্যায় থেকে যে প্রশ্নের যে প্যাটার্ন, সেটা টোটাল কিন্তু হবে 10 নম্বরের প্রশ্ন থাকবে এটা এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে অবশ্যই একটা বড় প্রশ্ন হবে, আর দুটো প্রশ্ন MCQ হবে। দুটো প্রশ্ন কি হবে? MCQ হবে। তো ভারতের যে আইনসভা রয়েছে, সে আইনসভায় প্রশ্ন রয়েছে বেশ কয়েকটি, 3টি জিনিস জানতে হবে এখানে। একটা হচ্ছে পার্লামেন্ট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আইনসভা সম্পর্কে জানতে হবে, তার গঠন এবং কার্যাবলী। তো তোমাদের কার্যাবলীটা এসছে, তাহলে গঠনটা আমরা ভালো করে পড়বো। আর রিলেশন বিটুইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যে সম্পর্ক, এই প্রশ্নটা আমাদের বড় প্রশ্ন, ভালোভাবে পড়তে হবে। আর রোল অফ দ্য স্পিকার, এই প্রশ্নটাও আমাদের বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে। মানে দুটি প্রশ্ন খুব ভালোভাবে পড়লেই আশা করি এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন লিখতে পারবে। তাছাড়াও রয়েছে এই অধ্যায়ের মধ্যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা রয়েছে, মানে সব বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আইনসভার গঠন এবং কার্যাবলী রয়েছে। আর পার্লামেন্টার প্রসিডিওর রয়েছে কিছুগুলি, যেমন 0 আওয়ার রয়েছে, কার্ড বা মেনশন রয়েছে, কলিং অ্যাটেনশন বা অ্যাটেনশন মোশন রয়েছে, এইগুলো সম্পর্কে রয়েছে, মিনিংগুলো সম্পর্কে। তো আমাদের বেশ কয়েকটা বড় প্রশ্নও করতে হবে, প্লাস এর সাথে শর্ট প্রশ্নও করতে হবে। তো রাজ্যসভার গঠন এবং লোকসভার গঠন সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। যে প্রশ্নটা যেটা আগেই বললাম, যে বড় হতে পারে কিংবা MCQ এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা ভবিষ্যতে সব দিন কাজে দিবে। যে কোনো কম্পারেটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এইগুলো প্রশ্ন সাধারণত এসে থাকে। দেখো প্রশ্নগুলো শর্টটাও বলে দিচ্ছি এবং বড় প্রশ্ন আসলে কি লিখবে সেটাও বলে দিচ্ছি। দেখো তোমাদের ভূমিকাটা লিখিনি অবশ্যই এখানে। বলছে ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। অর্থাৎ দেখো প্রত্যেক দেশেরই একটা কিন্তু আইনসভার নাম আছে। তাহলে আমাদের দেশের যে আইনসভা তাকে পার্লামেন্ট বলা হয় বা সংসদ। এর আগেও বলেছি, এর আগের ভিডিওগুলোতে বলেছি বা দেখিয়ে লিখে রেখেছি। বিভিন্ন দেশের আইনসভার বিভিন্ন নাম, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কি কংগ্রেস, ব্রিটেনের নাম হচ্ছে পার্লামেন্ট, আফগানিস্তানের নাম হচ্ছে মজলিস, তারপর হচ্ছে পরিষদ ডায়েট, জাপানের পার্লামেন্টের নাম। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের নাম রয়েছে। যাই হোক, আমাদের যেহেতু ভারতের যেহেতু আইনসভা, সেহেতু ভারতের আইনসভার নাম কি হলো? পার্লামেন্ট, বাংলায় বলা হয় সংসদ। এর দুটি কক্ষ, একটা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। ইংল্যান্ডের রাজা বা রানীর ন্যায় ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। সংবিধানের ৭৯ নং ধারা অনুসারে রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা এই 3টি অংশ নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতেই পারে যে উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? এবার নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। এবার দেখো অবিচ্ছেদ্য অঙ্গ, পার্লামেন্টের কয়টি অংশ ও কি কি? পার্লামেন্টের হচ্ছে কটি অংশ? তাহলে পার্লামেন্টের 3টি অংশ। দেখো, একটা রাষ্ট্রপতি কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। যেমন যেহেতু ভারতের যে সংসদীয় গণতন্ত্র রয়েছে সেটা ইংল্যান্ডের থেকে নেওয়া হয়েছে, তাহলে ইংল্যান্ডের মতো এখানেও কিন্তু নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতিও কিন্তু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা সংবিধানের ৭৯ নং ধারা অনুসারে এটা তাহলে 3টি অংশ নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত। এটা একটা হলো। এবার প্রথমে দেখো আমরা রাজ্যসভাটাই যাই। রাজ্যসভা কি? সংবিধানের ৮০ নং ধারা অনুসারে অনধিক ২৫০ জন সদস্য নিয়ে, মানে ২৫০ জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হবে। এদের মধ্যে ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকেন। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা ও সমাজসেবা বিশেষ জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা আছে এরূপ ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি উক্ত ১২ জন সদস্যকে মনোনীত করেন। বাকি ২৩৮ জন সদস্য ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়। প্রতিটি রাজ্যের বিধানসভায় নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন করেন। বর্তমানে রাজ্যসভার সদস্য কত? ২৪৫। তাহলে আমরা কি পেলাম? দেখো এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন হবে, ধারাটা বাদই দাও। এখানে বলা হবে যে রাজ্যসভার কতজন সদস্য নিয়ে গঠিত। অনেকবার এসছে প্রশ্নটা।
এটা হচ্ছে কি এমসিকিউ এর ক্ষেত্রে হয়তো 200 দিল, 250 দিল, 500 দিল, তাহলে কত হবে? 250 জন সদস্য নিয়ে গঠিত, অনধিক, সর্বাধিক। এবার এটাও প্রশ্ন এসছে যে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন, 12 জন, 10 জন, না 15 জন, না 5 জন? তাহলে যেটা উত্তর হবে সেটা হবে কি 12 জন। কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমি আবার বলছি এমসিকিউ মাত্র 2টি আসবে, আর বড় প্রশ্ন একটা অবশ্যই আসবে ভারতের আইন বিভাগ থেকে। এবার দেখো রাষ্ট্রপতি কোন ধরনের সদস্যকে মনোনীত করতে পারেন। যাই হোক, এটা যেহেতু লেখা প্রশ্ন সেহেতু আসবে না, তবুও তোমাদের জেনে রাখা উচিত যে সাহিত্য, বিজ্ঞান, চারুকলা বা সমাজসেবায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি 12 জনকে নিযুক্ত করতে পারেন। তাহলে অঙ্গরাজ্যের প্রতিনিধি কতজন হলো? 238 জন। সংখ্যাগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু এই অধ্যায় থেকে সংখ্যা দিয়েই কিন্তু বেশি সব থেকে প্রশ্ন আসবে, এটাই কিন্তু যেহেতু এমসিকিউ রয়েছে সেহেতু। এরপর দেখো এখানে দেখো ত্রিপুরা একজন, মানে সর্বনিম্ন রাজ্যের যেটা রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারে, ত্রিপুরাতে মাত্র একজন রয়েছে। ইউপি আর উত্তরাখণ্ডে 34 জন রয়েছে। যেমন আমাদের পশ্চিমবাংলায় মানে পিবিতে রয়েছে 16 জন, অর্থাৎ পশ্চিমবাংলার সদস্য সংখ্যা 16। তোমাদের এগুলো জিকের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগবে, মানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এগুলো জেনে রাখা ভালো। এবার দেখো এখানে বলেছি কি রাজ্য বিধানসভা নির্বাচিত প্রতিনিধির একক হস্তান্তরযোগ্য, এটাও কিন্তু একটা নিয়ম রয়েছে, মানে কোন রাজ্যের ক্ষেত্রে কতজন প্রতিনিধি নির্বাচিত হবে। সাধারণত 10 লক্ষ লোকের মানে যদি থাকে তাহলে সেখানে 5 জন হবে, এরপরের 20 লক্ষ লোকের প্রতি একজন করে নির্বাচিত হবে। যেমন পশ্চিমবাংলায় হচ্ছে কি 16 জন, এটা একটা নির্বাচন হয়েছে। আর নির্বাচন পদ্ধতিটাও কিন্তু আলাদা রকম। যেমন এই যে তোমাদের যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে অধ্যায়ে পড়িয়েছি যে যেভাবে হচ্ছিল, সেই একই রকম পদ্ধতির দ্বারাই নির্বাচিত হয়ে থাকে। এখানে এমএলএ যারা মানে বিধানসভার সদস্য যারা, তারাই কিন্তু রাজ্যসভার সদস্যদের কি করেন? নির্বাচিত করেন। এরপর দেখো সদস্যদের যোগ্যতা, একজন সদস্য হতে গেলে, রাজ্যসভার সদস্য হতে গেলে কী কী যোগ্যতা দরকার। প্রথমত হচ্ছে কি রাজ্যসভায় নির্বাচিত সদস্য হতে হলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তারপর দেখো এখানে বয়সটা ছুটে গেছে, তোমাদের বয়সটা 30 বছর বয়স্ক হতে হবে। ভিডিওটা দেখা এখানে 0 লেখা রয়েছে, 30 বছর বয়স্ক হতে হবে। আর যে রাজ্য থেকে তিনি নির্বাচিত হবেন সেই রাজ্যের কোনো সংসদীয় নির্বাচন এলাকার ভোটার তালিকায় তার নাম থাকতে হবে, 1 নম্বর। এবার দেখো আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক মানে পাগল বা দেউলিয়া মানে কিছুই নেই যার সম্পত্তি ঘোষিত হয়, এরকম ব্যক্তিরা পারে না। সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। বৈদেশিক কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারবে না। বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাতে পারবে না। যদি থাকে তাহলে অযোগ্য বলে বিবেচিত হবে, মানে প্রার্থী হতে এরা পারে না। এখানে দেখো তাহলে এমসিকিউ কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে রাজ্যসভার সদস্যদের বয়স কত, 30, 25, না 35, না 40? তাহলে উত্তর হবে কি 30 বছর। এবার দেখো যে রাজ্যসভার সদস্য হওয়ার একটি যোগ্যতা হলো ভারতের নাগরিক হতে হবে, বিদেশি হলেও চলবে, বা দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক হলেও হবে, না বিদেশে বসবাসকারী নাগরিকত্ব হলেও হবে। তাহলে উত্তরটা কি হবে? ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে এটাই হলো উত্তর। এইভাবে কিন্তু আসবে, আমি আগেই বললাম, আর একবার বলছি, তোমাদের এই অধ্যায় থেকে মাত্র এমসিকিউ 2টো প্রশ্ন হবে, ঠিক আছে। এরপর দেখো রাজ্যসভার সভাপতি যেটা হয়, ভারতের উপরাষ্ট্রপতি হলো পদাধিকার বলে, এটা হচ্ছে পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন, মানে চেয়ারম্যান যেটাকে বলা হয় রাজ্যসভার। এটা হলো কি যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু এটার চেয়ারম্যান হবেন। রাজ্যসভার মানে সদস্য বা নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি পদে নির্বাচন করা হয়। নিজেদের মধ্য থেকে সভাপতি থাকলেও একজন উপসভাপতিও দরকার, সেই উপসভাপতিও কিন্তু নির্বাচন করে থাকে রাজ্যসভার ক্ষেত্রে। এটা একটা পার্ট হলো। এবার পরের পেজটাই দেখো, কার্যকাল কি। দেখো রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, স্থায়ী কক্ষ, তবে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সমসংখ্যক সদস্য তার স্থলাভিষিক্ত হন, মানে তার নির্বাচিত হয়ে যায় নতুনভাবে। প্রতিটি সদস্য
সদস্যের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর, অর্থাৎ রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন? 6 বছরের জন্য নিযুক্ত হন। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে রাজ্যসভার সদস্যরা 5 বছরের জন্য, না 6 বছরের জন্য, না 7 বছরের জন্য, না 4 বছরের জন্য। তাহলে এটা উত্তর হবে 6 বছরের জন্য। তবে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ না অস্থায়ী কক্ষ? রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে কার্যকালের ক্ষেত্রে থেকে। দেখো এবার অধিবেশন, দেখো অধিবেশন বছরে দুবার হতেই হবে, দুবার হবে, কিন্তু মোট অধিবেশন 4বার হয় রাজ্যসভার অধিবেশন। আর লোকসভার হচ্ছে 3বার অধিবেশন হয়। লোকসভার অধিবেশনটা একটা বাজেট অধিবেশন বলা হয়, একটা হচ্ছে বর্ষাকালীন হবে, এখানে রেপটা ছুটে গেছে, বর্ষাকালীন অধিবেশন, একটা হচ্ছে শীতকালীন অধিবেশন। কিন্তু রাজ্যসভার অধিবেশন হয় বছরে 4বার। আর কোরাম কাকে বলে? যে রাজ্যসভার উপস্থিতি, অর্থাৎ 1/10 উপস্থিতিকে কোরাম বলা হয়। অর্থাৎ 250 জন সদস্য, তো 250 জন সদস্য যদি সকলে যদি থাকে, ভোট হয়, 250 জনই যদি সদস্য থাকে, যেমন এখন 245 জন রয়েছে, যদি 250 জনই হয় তাহলে 1/10 অংশ সমান কত? 10 জনে 1 জন। তাহলে 100 জনে কতজন? 10 জন। তাহলে 250 জনে কত? 25 জন। 25 জন থাকলে কোরাম বলা হয়, অর্থাৎ কোরাম হলে মিটিংটা শুরু করা যাবে। এবার দেখো এই প্রশ্নটা যদিও তোমাদের আমি দুটো লিখে রেখেছি, এমসিকিউ হবে, ভুলে গিয়েছিলাম বলে। বলছে রাজ্য আইনসভা উচ্চকক্ষ হিসেবে রাজ্যসভার প্রধান কাজ হলো কি? আইন প্রণয়ন করা। আর রাজ্যসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিরকে নির্বাচন করা। এটা দুটি ক্ষমতা লিখে রেখেছিলাম, বা ক্ষমতাও আসতেও পারে হয়তো অপশন দিয়ে, যে রাষ্ট্রপতি মানে রাজ্যসভার গুরুত্বপূর্ণ কাজ হলো কি। এবার দেখো দ্বিতীয় যেটা কক্ষ রয়েছে সবচেয়ে, সেটা হচ্ছে লোকসভা। বলছে সংবিধানের ভাষায় লোকসভা হলো হাউস অফ পিপুল বলা হয়। সংবিধানের কথাটা যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে 81 নং ধারায়, সেটাকে বলা হয় হাউস অফ পিপুল। তাই লোকসভাকে জনপ্রিয় কক্ষ বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে জনপ্রিয় কক্ষ কাকে বলে? তাহলে লোকসভা হলো একটা জনপ্রিয় কক্ষ। সংবিধানে 81 নং ধারায় বলা হয়েছে যে লোকসভায় সর্বাধিক 550 জন এবং 2 জন মনোনীত ভারতীয়, অর্থাৎ মোট 552 জন সদস্য নিয়ে গঠিত হবে। অর্থাৎ সর্বাধিক সদস্য হবে লোকসভার 552 জন। এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে লোকসভার সদস্য সংখ্যা অনধিক কত? 552 না 545 না 550? তাহলে অপশন অনুসারে কি হবে? অনধিক হচ্ছে 552 জন। কিন্তু বর্তমানে যেটা রয়েছে 545 জন, মানে মোট তাহলে কয়জন? 7 জন কম রয়েছে। তো এদের মধ্যে দেখো অঙ্গরাজ্যগুলির মধ্যে থেকে যেটা নির্বাচিত হয়, রাজ্যগুলি থেকে সর্বাধিক নির্বাচিত হয় 530 জন। তাহলে 530 জন, আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হচ্ছে 20 জন। তাহলে কত হলো? 530 আর 20-তে কত হলো? 550। আর 2 জন মনোনীত, তাহলে কত হলো? 552 জন। কিন্তু বর্তমানে কি রয়েছে দেখো, 2017 সালের হিসাব অনুসারে হচ্ছে 545, মানে এখনও কিন্তু 545 জনই আছে বর্তমানে, যেটা লোকসভা নির্বাচন হয়েছে। তাহলে কতজন হয়নি? 7 জন হয়নি। তাহলে 7 জন কোথাকার হয়নি? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হয়নি। অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে যে 20 জন, এখানে কিন্তু 13 জন নির্বাচিত হচ্ছে, এখনও হচ্ছে বর্তমানে। তাই এটা হচ্ছে কি 7 জন কম। তাহলে হচ্ছে মোট হচ্ছে 245 জন। যদি বলে বর্তমানে কত, তখন 545 জনই লিখতে হবে। রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে কত? 245 জন। এবার নির্বাচন কি? নির্বাচন হচ্ছে দেখো এখানে হচ্ছে কি, লোকসভার সদস্যগণ বিভিন্ন রাজ্য থেকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে এটা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। অর্থাৎ যেমন প্রত্যক্ষভাবে, যেমন মালদা থেকে 1 জন, বা উত্তর মালদা আর দক্ষিণ মালদা এখন 2 জন সিট হয়েছে, আগে 1 জনই নির্বাচিত হতো। সেরকমভাবে পশ্চিমবাংলা থেকে 42 জন প্রতিনিধি যায় লোকসভার ক্ষেত্রে। এবার দেখো যোগ্যতা কি? ভারতের নাগরিক হতে হবে, এখানে কমপক্ষে 25 বছর বয়সের হতে হবে। দেখো ওখানে কি রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর পেয়েছিলাম, এখানে কিন্তু 25 বছর পেলাম। দেখো বয়স সম্পর্কে হয়তো একটা প্রশ্ন থাকবেই। রাষ্ট্রপতি যেমন 35, রাজ্যপাল পেলাম কত? 35, তারপর রাজ্যসভার সদস্য পেলাম 30, আর লোকসভার সদস্য পেলাম 25, বিধানসভার সদস্যর ক্ষেত্রেও হচ্ছে 25। এরপর দেখো এখানে বলছে প্রতি 7 লক্ষ লোকের প্রতি কিন্তু 1 জন করে নির্বাচিত হয়, মানে 7 লক্ষ ভোটারের প্রতি 1 জন করে এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট বলতে হয়। তো লোকসভার সদস্য যারা নির্বাচিত হয় তারা। যোগ্যতা দেখো ভারতের নাগরিক হতে হবে, 1 নম্বর হচ্ছে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। আর
সংসদ দ্বারা ঘোষিত অন্যান্য যোগ্যতা হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে। আর ওই যে বললাম এর আগে যে বলেছি দেউলিয়া বা বিকৃত মস্তিষ্করা এরা ভোটে দাঁড়াতে পারবে না, বা অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্যকারী ব্যক্তিরা তারা ভোটে দাঁড়াতে পারবে না, তাহলে এগুলোর অধিকার থাকবে না। এরপর দেখো লোকসভার সভাপতি, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার, অর্থাৎ যিনি লোকসভায় পরিচালনা করে সেটাকে বলা হয় সভাপতি, সে পদটার নাম, সেটা স্পিকার, বাংলায় বলা হয় অধ্যক্ষ। তাহলে স্পিকার লোকসভার কি হয়, লোকসভার প্রথম অধিবেশন যে হয় সেই প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে আবার নিযুক্ত করে। এটা পরবর্তী সময়ে পরবর্তী প্রশ্ন একটা লেখা বা বড় প্রশ্ন, সেখানে বিস্তরভাবে আলোচনা করব। এরপর দেখো কার্যকাল, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি এর আগে কি করতে পারে, লোকসভা ভেঙেও দিতে পারে। আবার জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ 1 বছর কি করতে পারে, বাড়াতেও পারে, বা লোকসভার মেয়াদ 1 বছর বাড়ানো যায়। তাহলে এখন দেখো এই প্রশ্নটাই যদি এসে থাকে, ধরো যে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো, যেটা রয়েছে এটা আলাদা প্রশ্ন। এবার লোকসভা রাজ্যসভার মধ্যে তুলনামূলক আলোচনা করো, তাহলে তুমি প্রথমে একটা ভূমিকা হিসাবে প্রথম প্যারাটা লিখে দিলে। গঠনের ক্ষেত্রে একটা লোকসভার গঠন এবার মানে রাজ্যসভার গঠন দুটি আলাদা আলাদা পাঠ করলে। যেমন রাজ্যসভার গঠন হিসাবে 80 নং ধারা অনুসারে, যেটা এর আগে বললাম, যতগুলো রেখেছি 250 জন সদস্য নিয়ে গঠিত, তাদের মধ্যে 12 জন সদস্য মনোনীত হয়, 238 জন সদস্য অন্য রাজ্য থেকে নির্বাচিত হন। এবার রাজ্যসভার ক্ষেত্রে কি, রাজ্যসভা হলো এটা। এবার লোকসভার ক্ষেত্রে কি হবে, অনধিক 552 জন সদস্য দ্বারা গঠিত হয়। তার মধ্যে হচ্ছে 530 জন হচ্ছে বিভিন্ন রাজ্যের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, 30 জন হচ্ছে 20 জন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধি, 2 জন ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে নির্বাচিত হচ্ছে। যদি তুলনামূলক আলোচনা বা লেখো লোকসভা রাজ্যসভার মধ্যে, তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রেও তোমরা লিখতে পারো যে উভয়ের ক্ষেত্রেই ভারতের নাগরিক হতেই হবে। তারপর বয়সটা শুধু পার্থক্য হলো, রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর আর লোকসভার ক্ষেত্রে কত বছর হলো, 25 বছর হলো। এবার অন্যান্য যোগ্যতাগুলি প্রায় একই লোক হতে হবে, সেইগুলোও লিখে দিল। এবার দেখো সভাপতির ক্ষেত্রে পার্থক্য, এখানে দেখো যেটা হচ্ছে কি পদাধিকার বলে, রাজ্যসভার সভাপতিকার হলেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, সেখানে লোকসভার সভাপতি হলেন স্পিকার। স্পিকার কীভাবে হচ্ছে, পদাধিকার বলে হচ্ছে না, স্পিকার কিভাবে নির্বাচন হচ্ছে সেটা লিখতে হবে। আর অধ্যক্ষ যেটা হচ্ছে রাজ্যসভার যে অধ্যক্ষ বা চেয়ারম্যান হচ্ছে, যেটা সভাপতি হবে পদাধিকার বলে, সেই কথাটাও কিন্তু ওখানে লিখতে হবে। তাহলে দুটো হয়ে গেল। ওটা হলো কি পদাধিকার বলে হচ্ছে, এটা নির্বাচনের মাধ্যমে হচ্ছে। এবার কার্যকালের মেয়াদ যদি দেখো, তাহলে কার্যকালের মেয়াদ আমরা কি লিখবো, যে হচ্ছে কি রাজ্যসভা একটি হচ্ছে স্থায়ী কক্ষ, একে স্থায়ী কক্ষ বলতে একে কখনো কিন্তু ভাঙা যায় না। যেমন লোকসভা ভাঙা যায়, অর্থাৎ লোকসভা কখন ভেঙে যায়, যাকে যদি লোকসভা যদি শাসক দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠ যদি না থাকে, তাহলে সেই সরকারের কিন্তু পতন অনিবার্য, মানে সেই সরকারকে কি করতে হয়, পদত্যাগ করতে হয়। এই কারণে হচ্ছে কি লোকসভা হচ্ছে কি একটা কার্যকালের মেয়াদ 5 বছর পর আবার একটা নির্বাচন হবে। আবার দেখো লোকসভা রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে, অনাস্থা প্রস্তাব যদি পাস হয়ে যায় তাহলে। আবার জরুরি যদি অবস্থা ঘোষিত হয়, সেই সময় আবার লোকসভার মেয়াদ কিন্তু 1 বছর বাড়ানো যায়। কিন্তু রাজ্যসভার কার্যকালের ক্ষেত্রে কি দেখা যায়, এটা একটি স্থায়ী কক্ষ, মানে কখনো ভাঙা যায় না। অর্থাৎ প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা কি পেয়েছিলাম, যে 1/3 সদস্য, অর্থাৎ 1/3 সদস্য কি করবে, অবসর গ্রহণ করবে, এবং অবসর গ্রহণ করবে 1/3 সদস্য, আর তার সমসংখ্যক সদস্য দ্বারা আবার কি হবে, নির্বাচিত হবে। এবার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কিন্তু ওদের ক বছর, 6 বছর। আর আমরা কি পেলাম, লোকসভার ক্ষেত্রে কত পেলাম, 5 বছর, রাজ্যসভার ক্ষেত্রে পেলাম কিন্তু 6 বছর। এবার দেখো অধিবেশনটাও লিখে দিতে পারে, যে বছরে 2 বার অধিবেশন বসে এবং অন্তত পক্ষে 4 বার অধিবেশন বসে কার ক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে। কিন্তু লোকসভার ক্ষেত্রে 3টি অধিবেশন বসে মাত্র, একটা হচ্ছে কি বাজেট অধিবেশন, একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন। তাহলে এটা হলো পার্থক্য। এবার দেখো এখানে যদি সব প্রশ্ন আসে, আশা করি সবগুলো পেরে যাবে যদি তোমাদের মুখস্থ থাকে, আর যদি সম্পর্ক দেয় তাহলেও পেরে যাবে। এটা ভালোভাবে মুখস্থ করবে। আশা করি সকলে ভালোই রয়েছ, সুস্থ রয়েছ, বাড়িতেই রয়েছ। আমি প্রতিদিনই একটা করে ভিডিও সাবস্ক্রাইব করবে তোমরা, আপলোড করছি প্রায় প্রতিদিনই, একদিন দুদিন পর কিংবা প্রতিদিনই।
তো সাবস্ক্রাইবটা করে রাখলে আগে তোমরা ভিডিওটা দেখতে পারবে।